আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আগামীকাল তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা। ভূগোল দ্বিতীয় পত্র অনেক তথ্যবহুল একটা তোমাদের সাবজেক্ট, এবং এই সাবজেক্টে যে এমসিকিউ গুলো আসে, এই এমসিকিউ গুলো আমাদের তথ্য আকারে মনে রাখা অনেকটা কঠিন হয়ে যায়। এর জন্যই আমরা এই ক্লাসে 125টা খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল এমসিকিউ সলভ করব, এবং 5টা সেটে আমরা ভাগ করেছি। যেহেতু তোমরা জানো যে 25টা করে এমসিকিউ আসে আমাদের ভূগোল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই, তো এক এক সেটে 25টা করে থাকে, তার মানে 125 মানে 5 সেট এমসিকিউ আমরা সলভ করব। এবং তথ্যগুলো এমন যে এমন তথ্য তোমাকে পরীক্ষাতে জিজ্ঞাসা করবে, এমন কোশ্চেনই তোমার পরীক্ষাতে আসবে। এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে বিভিন্ন বোর্ড পরীক্ষা, বিভিন্ন স্কুলের বিভিন্ন কলেজের যে নির্বাচনী পরীক্ষা হয় সেসব কলেজের নির্বাচনী পরীক্ষার কোশ্চেন থেকে। এটা পিডিএফ আকারে নেওয়া হয়েছে, এবং এই পিডিএফটা তোমাদেরকে ড্রাইভ লিঙ্ক আকারে দিয়ে দেওয়া হবে, আমাদের পেজেই পোস্ট করা হবে। এই পিডিএফ দেওয়ার জন্য আশা করি তোমরা তখন সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। বাট এখন আপাতত ক্লাসটা করো, ক্লাসটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে সেট 1-এর। তো বলছে যে বিশ্বের শীর্ষস্থানীয় আখ উৎপাদনকারী দেশ কোনটি? অপশন হচ্ছে মেক্সিকো, থাইল্যান্ড, ব্রাজিল নাকি ইন্দোনেশিয়া। আখ হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের একটা ফসল, তাই না? ক্রান্তীয় অঞ্চলের ফসল। তো এর মধ্যে যে চারটা যে দেশ আছে, তার মধ্যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এগুলো হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের দেশ। মেক্সিকো এবং ব্রাজিল, মেক্সিকো হচ্ছে নিরক্ষ রেখার আশেপাশে অবস্থিত, এটা নিরক্ষীয় অঞ্চল। বাট ব্রাজিল হচ্ছে একটা ক্রান্তীয় অঞ্চলের দেশ, তাই না? তার মানে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে এখানে ব্রাজিল। ঠিক আছে, আমি এখানে অন্য কালার দিয়ে একটু মার্ক করে দিই। সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে, মানে বাংলাদেশের কোথায় চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে? অপশন দেওয়া আছে বিজয়পুর, পত্নীতলা এবং মধ্যপাড়ায়। কোনটা? দেখো, নেত্রকোনার বিজয়পুর, সেইখানে হচ্ছে চীনামাটির সন্ধানের মধ্যে পাওয়া গিয়েছে। তারপর হচ্ছে পত্নীতলা নওগাঁতে, এইখানেও চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে, এবং মধ্যপাড়া দিনাজপুর, এইখানেও চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। তার মানে তিনটা যে অপশন আছে, তিনটা অপশনই কারেক্ট আনসার এখানে। তার মানে আমরা এই যে ঘ নম্বর যেটা আছে বহুপদী সূচকের, এই ঘ নম্বরটা আমরা এখানে আনসার করব। এই যে অপশন খ, মানে তিনটাই কারেক্ট এখানে। ঠিক আছে, তাহলে এমন বহুপদী সূচক তোমাকে দিবে, তো এই যে কোথায় বাংলাদেশের কোন প্রাকৃতিক সম্পদ আছে, বা বিশ্বের কোন দেশগুলো কোন প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ, এইসব তথ্যগুলো আমাদের একটু জানতে হবে। আচ্ছা, তারপর 3 এবং 4 নম্বর আনসার করার জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। সেই উদ্দীপক দেখে আমাদের 3-4 আনসার করতে হবে। উদ্দীপকে বলছে যে একটি ভারী শিল্প যা একটি স্ক্রু থেকে শুরু করে বৃহদাকার জাহাজের যন্ত্রপাতি সবই তৈরিতে ব্যবহৃত হয়, অন্য একটি শিল্পের অধিক প্রসার ঘটেছে মধ্য ও পূর্ব এশিয়ার আর্দ্র জলবায়ুতে। তাহলে এখন আমাদেরকে একটা বিষয় তোমাকে চিন্তা করে নিতে হবে, যে এখানে বলতেছে যে এমন একটি শিল্প যেটা স্ক্রু থেকে বিশাল বড় বড় হচ্ছে জাহাজ সবকিছু তৈরিতে ব্যবহার হয়। তাহলে সেটা কোন শিল্প বলতো? মানে স্ক্রু তৈরি হয় কি দিয়ে? সাধারণত লোহা ইস্পাত দিয়ে তৈরি হয়, জাহাজও তাই। তার মানে এটা হচ্ছে মূলত ইস্পাত শিল্প, তাই না? তাহলে প্রথমে যেটা বললো এটা হচ্ছে ইস্পাত শিল্প। অন্য একটি শিল্পের অধিক প্রসার ঘটেছে পূর্ব মধ্য ও পূর্ব এশিয়ার আর্দ্র জলবায়ুতে। আর্দ্র জলবায়ুতে সাধারণত তোমার হচ্ছে যে বস্ত্র বয়ন শিল্প এগুলাই হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা কোশ্চেন গুলো দেখার ট্রাই করি যে আমাদের কি কোশ্চেন করেছে। দেখো, 3 নম্বরে যে কোশ্চেন করেছে যে উদ্দীপকে প্রথম ইঙ্গিতকৃত শিল্পে কোন দেশ শীর্ষে? তার মানে ওই যে ইস্পাত শিল্পে যে কথাটা বললো, ইস্পাত শিল্পে কোন দেশ শীর্ষে? ইতালি, চীন, জার্মানি নাকি ব্রাজিল? তো আমরা জানি যে খনিজ সম্পদ আহরণে, ইস্পাত বা লৌহ খনিজ যে আহরণে 1 নম্বর দেশ ব্রাজিল, বাট শিল্পের কথা যখন তোমাকে বলবে তখন সঠিক উত্তর হচ্ছে চায়না। অর্থাৎ ইস্পাত শিল্পে শীর্ষ দেশ হচ্ছে চায়না। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে বলছে নিম্নের কোন দেশ উদ্দীপকের দ্বিতীয় অংশে ইঙ্গিতকৃত শিল্পজাত দ্রব্য রপ্তানি করে? চীন, ব্রাজিল, ইন্দোনেশিয়া। চীন, ব্রাজিল, ইন্দোনেশিয়ার মধ্যে বস্ত্র বয়ন বা এই জাতীয় শিল্পে তুমি দেখবা যে হচ্ছে ব্রাজিলের তেমন কোনো ভূমিকা নেই, এখানে চীন এবং ইন্দোনেশিয়ার ভূমিকা আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তো এখানে যে খ নম্বর আছে, খ নম্বর হবে সঠিক উত্তর। আমরা যাই 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন আমরা একটু জাস্ট নিচে ডাউন করি যে আখ চাষের সবচেয়ে উপযোগী মৃত্তিকা কোনটি? উর্বর লৌহ মিশ্রিত দোআঁশ, চুন পটাশ মিশ্রিত দোআঁশ, উর্বর পলল মৃত্তিকা নাকি বেলেযুক্ত এঁটেল মাটি? আচ্ছা, আখ চাষের জন্য সবসময় চুন এবং পটাশ মিশ্রিত দোআঁশ মাটির প্রয়োজন হয়, এটা আখ চাষের জন্য উপযুক্ত মাটি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন খ। আচ্ছা, এবার 6 নম্বর যে কোশ্চেন দেওয়া আছে, জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান কোনটি? জনঘনত্ব, জন্মহার, মাথাপিছু আয় নাকি বয়স কাঠামো? জনসংখ্যার জনমিতিক উপাদান সবচেয়ে যেটা কার্যকর সেটা হচ্ছে বয়স কাঠামো জনসংখ্যার, অর্থাৎ কোন বয়সের জনসংখ্যা কতটুকু আছে একটা দেশে সেটা। আচ্ছা, 7 এবং 8 নম্বরের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, বাংলাদেশের প্রধান খাদ্যশস্যটি প্রায় সব জেলাতে উৎপাদিত হয়, অপর একটি ফসল 600 থেকে 1200 মিটার উচ্চতায় পাহাড়ের ঢালে অধিক উৎপাদিত হয়। তাহলে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য বলতেছে, তার মানে এটা নিশ্চয়ই ধানকে নির্দেশ করতেছে, ধান একটা ফসল সেটাকে নির্দেশ করতেছে। আর এই যে 600 থেকে 1200 মিটার উচ্চতায়, তাহলে সেটা কি? নিশ্চয়ই সেটা হচ্ছে চা, তাই না?
এটা নিশ্চয়ই চাকে নির্দেশ করতেছে। 7 নম্বর কোশ্চেনে বলতেছে প্রথম ইঙ্গিতকৃত ফসলটি উৎপাদনের জন্য বার্ষিক গড়ে কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন হয়। তার মানে ধান উৎপাদনের জন্য কতটুকু বৃষ্টিপাত প্রয়োজন হয়? 125 থেকে 325, 125 থেকে 175, 100 থেকে 250, নাকি 30 থেকে 100? ধান উৎপাদনের জন্য 100 থেকে 250 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত প্রয়োজন হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন গ। 8 নম্বর যে কোশ্চেন, 8 নম্বরে বলছে যে উদ্দীপক ইঙ্গিতকৃত উভয় ফসলের জন্য প্রযোজ্য, মানে ধান এবং চা দুইটার জন্য প্রযোজ্য। উষ্ণ আর্দ্র জলবায়ু চীনে সর্বাধিক উৎপাদিত হয়, পলিযুক্ত দোআঁশ মৃত্তিকা ভালো হয়। উষ্ণ আর্দ্র এটা ঠিক আছে, চীনে দুইটাই সবচেয়ে বেশি উৎপাদিত হয়, এটাও ঠিক আছে, কিন্তু পলিযুক্ত দোআঁশ মাটি দুইটার ক্ষেত্রে প্রয়োজন হয় না। ধানের ক্ষেত্রে প্রয়োজন হয়, বাট চায়ের ক্ষেত্রে পলিযুক্ত দোআঁশ মাটির প্রয়োজন হয় না। তার মানে 1 এবং 2 এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। আচ্ছা, তারপর আমরা দেখি যে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বরের জন্য আমাদের উপরে যেতে হবে, এই যে এইখানে আছে 9 নম্বর কোশ্চেন। দেখো বলছে যে মানুষ রাষ্ট্র সরকার পদ্ধতি নিয়ে ভূগোলের কোন শাখা আলোচনা করে? জনসংখ্যা ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, নাকি সামাজিক ভূগোল? রাষ্ট্র সরকার মানুষ এগুলো সবই রাষ্ট্রের রাজনৈতিক উপাদান, এ কারণে রাজনৈতিক ভূগোলের মধ্যেই এগুলো আলোচিত হয়। তারপর 10 নম্বর কোশ্চেন আমরা দেখার ট্রাই করি। 10 নম্বরের জন্য আমাদের একটু নিচে নামতে হবে। দেখো 10 নম্বরে বলতেছে যে আকরিক লৌহ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। ইস্পাত শিল্পের ক্ষেত্রে চীন 1 নম্বরে, বাট আকরিক লৌহ উৎপাদনে মানে খনিজ থেকে লৌহ উৎপাদনে, আকরিক উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, এটা একটু সহজ কোশ্চেন। বৃহত্তম মহাদেশ কোনটি? সহজ কোশ্চেন। এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ, নাকি আফ্রিকা? এশিয়া হচ্ছে বৃহত্তম মহাদেশ, এটা আমরা সবাই জানি। এবং এই যে ভূগোল সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টার, সেখানেই হচ্ছে বিভিন্ন অঞ্চল পরিচিতি নিয়ে এই কথাগুলো বলা হয়েছে। ওকে, তারপর আমরা 12 এবং 13 নম্বরের জন্য একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটা আশা করি তোমরাও দেখতে পাচ্ছ যে এখানে ইংল্যান্ডের বা যুক্তরাজ্যের একটা মানচিত্র, শুধু ইংল্যান্ড না, পুরো যুক্তরাজ্যের একটা মানচিত্র, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র দেওয়া। তো যুক্তরাজ্যের নিচে ক লেখা আছে এবং বাংলাদেশের নিচে খ লেখা আছে। তো বলছে যে উদ্দীপকে খ চিত্রের দেশটির অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত? দেখো অর্থনৈতিক সমুদ্র সীমা, যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড, এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল, তাই না? 200 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা অর্থনৈতিক সমুদ্র সীমা। বাট এখানে বলতেছে কত কিলোমিটার, তার মানে তোমাকে নটিক্যাল মাইলকে কি করতে হবে? নটিক্যাল মাইলকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। তো 1 নটিক্যাল মাইল হচ্ছে 1.85 কিলোমিটার। এটাকে কনভার্ট করলে তোমার অ্যারাউন্ড হচ্ছে কতটুকু হয়? 300-র চেয়ে বেশি হয়ে যায়, 370 মতো হয়। বাট দেখো 370 এখানে অপশনে নাই, তাহলে কোনটা উত্তর নিব? যেটা ক্লোজেস্ট। তো 122, 280, 732, 322 এর মধ্যে মানে 370 এর আশেপাশে কোনটা? এর আশেপাশে হচ্ছে 322। আচ্ছা, তো জিওগ্রাফিতে একটা বিষয় তোমাদেরকে আমি সাবধান করি, সেটা হচ্ছে জিওগ্রাফিতে তুমি যেই বই পড়ো বা যে ম্যাটেরিয়ালস ফলো করো, পরীক্ষার সময় যে অপশনগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা তোমার বইয়ের সাথে মিলবে না। ভূগোল এমনই, এটা ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক, জীবনেও তুমি সবগুলো মিলাইতে পারবে না তোমার বইয়ের সাথে। দেখবা তথ্যগুলো ফ্ল্যাকচুয়েটিং। তো যেটা ক্লোজেস্ট তখন তোমাকে সেখানে আনসার করতে হবে, ঠিক আছে? এটা নিয়ে অনেক কনফিউশন হয়। আমি হচ্ছে ফার্স্ট পেপার আগে যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে অনেকে কনফিউশন বলেছে যে ভাই এটা তো আমার বই এমন আছে, এটা তো আমার বই এমন আছে। আরে ভাই, তোমার বই দেখে এইচএসসি পরীক্ষার কোশ্চেন হয় না, ঠিক আছে? তোমাকে একটা স্ট্যান্ডার্ড মডেলে কোশ্চেন করবে, কিছু কিছু দেখবা তোমার বইয়ের সাথে মিলতেছে না, তার মানে এটা না যে উনি ভুল করতেছে, আবার এটা না তোমার বইয়ে ভুল আছে। এখানে তোমাকে ক্লোজেস্ট আনসারটা নিতে হবে। তো দেখো যে 200 নটিক্যাল মাইল হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। তো 200 নটিক্যাল মাইল হচ্ছে প্রায় 370 কিলোমিটার। 370 কিলোমিটার অপশনে নাই, তুমি এখন আনসার করবে না, এটা ডেফিনেটলি আনসার করতে হবে। উত্তর নিবেই ওরা, কোনটা নিবে? যেটা ক্লোজেস্ট। তার মানে 322 এখানে ওরা ক্লোজেস্ট আনসার নিয়ে নিবে। আচ্ছা, তারপর আমরা পরের কোশ্চেনে যাই। 13 নম্বর কোশ্চেনে আমি যাই। 13 নম্বরে একটু উপরে চলে গেছে। 13 নম্বরে বলতেছে যে উদ্দীপকে ক ও খ চিত্রের দেশদ্বয়ের বৈসাদৃশ্য রয়েছে, মানে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে বৈসাদৃশ্য কোথায় আছে? শিল্পে ডেফিনেটলি আছে। অভিগমনে খুবই সামান্য, মানে হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বাইরে যায়, ইউকে থেকেও যায়, তো এটা খুব বেশি একটা পার্থক্য না। কৃষিতে, হ্যাঁ কৃষিতে পার্থক্য আছে। তাহলে 1 এবং 3 এই দুইটা হচ্ছে মেইন পার্থক্যের ক্ষেত্র। তাহলে অপশন খ এখানে কারেক্ট আনসার। ওকে, তারপর 14 নম্বর কোশ্চেন আমরা দেখি। 14 নম্বরে বলতেছে অভিগমনের প্রধান কারণ হচ্ছে, অপশন দেওয়া বৈশ্বিক উষ্ণায়ন, অধিক জনসংখ্যা, ব্যবসায়িক সুবিধা, নাকি অর্থনৈতিক কারণ। অভিবাসনের বা হচ্ছে অভিগমনের মূল কারণই হয় অর্থনৈতিক কারণ, ঠিক আছে? তুমি ধরো যে গ্রাম থেকে শহরে যাও টাকা পয়সা উপার্জন করার জন্যই, বা হচ্ছে তুমি দেশ থেকে অন্য দেশে যাও, টাকা পয়সা উপার্জনই থাকে মুখ্য কারণ, ঠিক আছে? তো অর্থনৈতিক কারণটা একদমই মুখ্য, অন্য কারণগুলো পরে আসে। আচ্ছা, তারপর 15 নম্বর কোশ্চেনে বলছে প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্রের কোন দিকে অবস্থিত? তুমি যদি মানচিত্র দেখো তোমার বাসায়, মানচিত্র দেখবা যুক্তরাষ্ট্র থেকে বা দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো সরি, যুক্তরাষ্ট্রের বা দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো বা দিক, মানচিত্রের বা দিকটা কোন দিক? মানচিত্রের বা দিকটা হচ্ছে নর্মালি পশ্চিম দিক। আমরা যে মানচিত্র ব্যবহার করি, উপরের দিকটা উত্তর, নিচ দিক হচ্ছে দক্ষিণ, ডান দিক পূর্ব এবং বা দিক হচ্ছে পশ্চিম। তার মানে সঠিক উত্তর হচ্ছে পশ্চিম, অপশন খ কারেক্ট আনসার। আচ্ছা, 16 নম্বর কোশ্চেনটা এখানে, অপশনটা আমরা ওই পাশে দেখবো, কোশ্চেনটা পড়ে যায়। জনমিতিক ট্রানজিশনাল মডেলে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ে অবস্থানের কারণ। আচ্ছা, জনমিতিক ট্রানজিশনাল মডেল দিয়েছেন কে? মডেল দিয়েছেন হচ্ছেন ওয়ারেন থমসন, এবং ওয়ারেন থমসন যে পর্যায়গুলো দেখিয়েছেন তার মধ্যে
প্রথম পর্যায়ে উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার এবং দ্বিতীয় পর্যায়ে উচ্চ জন্মহার নিম্ন মৃত্যুহার, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যেখানে বাংলাদেশ আছে। তো বাংলাদেশ কেন এখানে আছে? কারণ এইখানে এই যে উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার, এখন বাংলাদেশ এইখানে অবস্থান করতেছে, ঠিক আছে, জনসংখ্যা স্থিতিশীল এখনো হয়নি বাংলাদেশে। তার মানে 2 এবং 3 হচ্ছে কারেক্ট আনসার, অপশন গ এখানে সঠিক উত্তর। আচ্ছা, তারপর আমরা যাই 17 নম্বর কোশ্চেনে। 17 নম্বরে বলতেছে যে অধাতব খনিজ কোনটি? ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ, নিকেল। এখানে অপশন একটু ভুল আছে, ঠিক আছে, এখানে নিকেল হবে না, এখানে ছিল হচ্ছে চীনামাটি, এখানে প্রিন্ট একটু ভুল এসেছে। তো এইখানে উত্তর হবে কি চীনামাটি, এখানে সঠিক উত্তর। তো 2বার নিকেল লেখা হয়েছে, মানে টাইপার একটু ভুল করেছেন এখানে। ওকে, তো চীনামাটি হচ্ছে সঠিক উত্তর। অধাতব, ঠিক আছে, মানে খনিজ সম্পদ কিন্তু ধাতু নয়। তো ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, নিকেল এগুলো সবই ধাতব পদার্থ, তার মানে এগুলো সঠিক উত্তর হবে না, হবে হচ্ছে চীনামাটি, সাদামাটি, এইগুলো যখন অপশনে থাকবে এইগুলো হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সাভারের গণকবাড়িতে, তারপর গাজীপুরের জয়দেবপুরে, বাংলা একাডেমির পাশে, ঢাকা শেরে বাংলা নগরে। সঠিক উত্তর হচ্ছে ঢাকা শেরে বাংলা নগরে, ঠিক আছে, ঢাকা শেরে বাংলা নগরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। আচ্ছা, এটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন চলে যাচ্ছে। এবার 19 এবং 20 এর জন্য আমাদের একটা চিত্র এখানে দেওয়া আছে। চিত্র দেখো, বাংলাদেশের একটা মানচিত্র দেওয়া এবং মানচিত্রে একটা জায়গাতে ক এবং একটা জায়গাতে খ নির্দেশিত, ঠিক আছে। তো এখন আমরা কোশ্চেনটা দেখি। এই যে খ, এটা হচ্ছে সুন্দরবন অঞ্চল, আর এই যে ক নম্বর যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক সমতল অঞ্চল। তো এবার আমরা যে কোশ্চেন দেখছি, কোশ্চেনে বলতেছে উদ্দীপকে খ অঞ্চলের জনবসতি কোন ধরনের। তো দেখো খ কোথায় ছিল, খ হচ্ছে সুন্দরবন অঞ্চল। তো সুন্দরবন অঞ্চলে জনসংখ্যা কি খুব বেশি আছে? খুব বেশি তো নাই। তাহলে অতি নিবিড়, নাতি নিবিড়, নিবিড় নাকি বিরল? সঠিক উত্তর হচ্ছে বিরল। তার মানে এখানে জনসংখ্যা কম আছে। আর অতি নিবিড় মানে প্রচুর ঘন, নাতি নিবিড় মানে ঘন বাট কম ঘন, নিবিড় মানে স্বাভাবিক ঘন, আর বিরল হচ্ছে কম। তার মানে সুন্দরবন অঞ্চলে কম জনসংখ্যা আছে। আচ্ছা, এবার বলতেছে যে হচ্ছে 20 নম্বরে, উদ্দীপকের ক ও খ চিহ্নিত অঞ্চলে জনসংখ্যার তারতম্যের কারণ হচ্ছে বনভূমি, খনিজ সম্পদ, পরিবহন ও যোগাযোগ। খনিজ সম্পদের কারণে কখনো জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি বা হ্রাস পায় না। বিষয়টা এমন না যে এখানে খনিজ সম্পদ বেশি আছে মানুষ এখানে গিয়ে থাকতে চায়, মানে সে খনিজ সম্পদগুলো উঠায় ভোগ করবে, এটা তো কখনো হয় না। বনভূমি এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা জনসংখ্যার ঘনতে ভূমিকা রাখে। তাহলে 1 এবং 3 হচ্ছে এই অপশন খ হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। আচ্ছা, এবার আমরা চলে যাই পরেরটাতে। 21 নম্বর কোশ্চেন, যে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক তৈরি পোশাক রপ্তানি করে? ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্র নাকি যুক্তরাজ্য? দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করে থাকে। সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, তো এবার হচ্ছে 22 এবং 23 নম্বর প্রশ্ন উত্তর করার জন্য একটা উদ্দীপক আছে। উদ্দীপক এখান থেকে শুরু হয়েছে যে ক ও খ উভয়ই শক্তি সম্পদ, এবং তারপর আমরা একটু এইদিকে যেতে হবে এটার জন্য। সম্পদটি হাইড্রোকার্বনের মিশ্রণ, মানে ক সম্পদটি হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ। এখন হাইড্রোকার্বন মানে কি? এই যে কার্বন এবং হাইড্রোজেন, তার মানে সিএইচ এর গঠন। তো সিএইচ বা হাইড্রোকার্বন দিয়ে যখন গঠিত হয় তখন সেটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি এটা প্রাকৃতিক গ্যাস বা মিথেনের কথা বলতেছে। আর খ সম্পদটি ভূগর্ভে প্রচন্ড তাপ ও চাপের প্রভাবে সৃষ্টি হয়, তার মানে এটা হচ্ছে কয়লা, ঠিক আছে। তাহলে এইখানে একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস আর একটা হচ্ছে কয়লা, এটা আমরা এখন বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, তো এখন বলছে কোশ্চেনে 22 নম্বরে যে উদ্দীপকে ইঙ্গিতকৃত উৎকৃষ্ট মানের খ সম্পদটির নাম কি? তাহলে খ সম্পদটি হচ্ছে কয়লা। এই কয়লা 4টা ভাগ আছে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। তোমরা বই থেকে নিশ্চয়ই পড়েছো। তো এখানে বলতেছে উৎকৃষ্ট মানের। তো এই যে 4টা অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, এর মধ্যে প্রথম যেটা অ্যান্থ্রাসাইট এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, তারপরে হচ্ছে বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপর পিট। তাহলে দেখো এই যে অপশনে আছে অ্যান্থ্রাসাইট, এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট, তারপরে হচ্ছে বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপর হচ্ছে পিট। পিট মানে একদম নিকৃষ্ট শ্রেণীর কয়লা। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো এটা কয়লার উৎকৃষ্ট শ্রেণী হচ্ছে অ্যান্থ্রাসাইট। আচ্ছা, তারপর 23 নম্বর কোশ্চেনটা আমাদের একটু নিচে যেতে হবে। 23 নম্বরের জন্য খুবই সামান্য নিচে যেতে হবে, যে উদ্দীপকের খনিজ দুটির মধ্যে ভিন্নতা রয়েছে কোন ক্ষেত্রে? মানে প্রাকৃতিক গ্যাস এবং কয়লার মধ্যে ভিন্নতা রয়েছে কোন ক্ষেত্রে? শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, দুইটাই ব্যবহৃত হয়। জীবের দেহাবশেষ হতে সৃষ্টি হয়, তোমার হচ্ছে প্রাকৃতিক গ্যাস কয়লা দুইটাই সেম ভাবে সৃষ্টি হয়। আলকাতরা উপজাত হিসেবে পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস থেকে আলকাতরা পাওয়া যায়? যায় না, ঠিক আছে, যায় হচ্ছে শুধুমাত্র কয়লা থেকে। তার মানে এটা মিলতেছে না, মিলতেছে 1 এবং 2, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। ওকে, এবার আমরা 24 নম্বর কোশ্চেনে চলে যাব। সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়, মানে সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়? চীনামাটি, চুনাপাথর, তারপর হচ্ছে কাঁচা বালি নাকি কঠিন শিল্প? আচ্ছা, চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে সিমেন্টের ক্লিংকার হিসেবে ব্যবহার করা হয়। তো সঠিক উত্তর হচ্ছে চুনাপাথর। আচ্ছা, তার মানে সঠিক উত্তর চুনাপাথর পেয়ে যাচ্ছি। এবার আমরা চলে যাব এই সেটের সর্বশেষ কোশ্চেন 25 নম্বর কোশ্চেনে, যে জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? 1.12, 1.37, 2.01, 2.84। এগুলো অনেক আগের হিসাব। 1.37 এটা ছিল 2011 আদমশুমারি,
তারপর 2.01 এটা ছিল 2001-এর আদমশুমারি, 2.84 এটা হিউজ, মানে 200 বছর আগে ছিল, এখন এটা নাই। তো বর্তমানে সর্বশেষ জনশুমারি হলো 2022-এ, সেই অনুযায়ী 1.12 হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার। আমরা চলে যাই সেট 2-তে, ঠিক আছে? সেট 2-তে আমরা এখন দেখা ট্রাই করবো। সেট 2 এর প্রথম কোশ্চেন, শিল্প স্থাপনে প্রাকৃতিক নিয়ামক কোনটি? মূলধন, পরিবহন, শ্রমিক নাকি জলবায়ু? দেখো এখানে মূলধন প্রাকৃতিক না, মূলধন মানব সৃষ্ট, শ্রমিক হচ্ছে মানব সৃষ্ট, পরিবহন হচ্ছে মানব সৃষ্ট, শুধু জলবায়ু হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া, তার মানে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। আচ্ছা, এবার আমরা 2 এবং 3 নম্বর কোশ্চেন দেখা ট্রাই করি। এখানে একটু জাস্ট টাইম দিবে আমাকে। ওকে ওকে, এই যে এখানে 2 নম্বর কোশ্চেনে বলতেছে যে উদ্দীপকে ক ইঙ্গিতকৃত শিল্প কোনটি? এই যে ক ইঙ্গিতকৃত শিল্প এখানে দেওয়া, মাটির উর্বরতা বাড়াতে সহযোগিতা করে বা সাহায্য করে। তো মাটির উর্বরতা বাড়ায় কোন শিল্প? সার শিল্প, এই যে রাসায়নিক সার যেগুলো আছে। তার মানে আমরা সহজে বুঝছি যে এটা সঠিক উত্তর হবে সার। এবার 3 নম্বর কোশ্চেনে বলতেছে, ওয়েট, এখানে একটু সমস্যা হচ্ছে আমাদের ডিসপ্লেতে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকের দেশটি খ শিল্পে অনুন্নত, কারণ কি? আচ্ছা দেখো, এখানে খ শিল্প বলতে কি বোঝানো হচ্ছে? উদ্দীপকের দেশ হচ্ছে বাংলাদেশ, খ শিল্প হচ্ছে একটি ফসলের রসের উপর নির্ভরশীল, তার মানে এটা চিনি শিল্প, কারণ চিনি হচ্ছে আখের রস থেকে তৈরি হয়। আচ্ছা, তো এই বাংলাদেশ খ শিল্পে কেন অনুন্নত? গুড় তৈরির প্রবণতা রয়েছে, ডেফিনেটলি আছে। মূলধন বিনিয়োগে অনীহা, হ্যাঁ, তোমার বেসরকারি উদ্যোগে বাংলাদেশের চিনি শিল্প সেভাবে হচ্ছে না। সনাতন পদ্ধতির প্রয়োগ, ইয়েস, এটাও কারেক্ট। তার মানে উন্নত যন্ত্রপাতি নাই বা মূলধন বিনিয়োগ হচ্ছে না, এবং গুড় তৈরির প্রবণতা আছে। তার মানে এইখানে এই যে অপশন ক, খ, ঘ তিনটাই কারেক্ট আনসার। 4 নম্বর কোশ্চেনে বলছে নারী ও পুরুষের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত হয় স্তম্ভ, বয়পিরামিড, বিন্দু নাকি ছায়াপথ? নারী এবং পুরুষের অনুপাত দেখানোর জন্য সাধারণত কি ব্যবহার করা হয়? সাধারণত স্তম্ভ ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে স্তম্ভ ব্যবহার করে দেখানো হয় যে এতটুকু নারী, এত পার্সেন্ট পুরুষ, এভাবে দেখানো হয়। আচ্ছা, মানে তোমার হচ্ছে ওই যে জনসংখ্যার ট্রানজিশনাল মডেল, ওইসব পার্টগুলোতে দেখবা যেগুলো আছে। আচ্ছা, ফেঞ্চুগঞ্জ সার কারখানা কোন জেলায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী নাকি সিলেট? ফেঞ্চুগঞ্জ সিলেটের একটা জায়গার নাম, তার মানে হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা সিলেটে অবস্থিত। ওকে, 6 নম্বর কোশ্চেন, মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্গত? রাজশাহী, সিলেট, রংপুর নাকি ময়মনসিংহ? মৌলভীবাজার যে সিলেটের একটা, সিলেট বিভাগের একটা জেলা, এটা আমরা সবাই কম বেশি জানি, তাই না? সিলেটের জেলায় হচ্ছে মাত্র 4টা। ওকে, তারপর 7 নম্বর কোশ্চেনে বলছে যে কোনটি দ্বীপ রাষ্ট্র? দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? দেখো এর মধ্যে জাপান হচ্ছে পুরাটা একটা দ্বীপ রাষ্ট্র, ঠিক আছে? এখন বলবা যে হচ্ছে দক্ষিণ কোরিয়া তো দ্বীপরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া হচ্ছে উপদ্বীপ মূলত, ঠিক আছে? দ্বীপ না, দ্বীপ এবং উপদ্বীপের মধ্যে পার্থক্য আছে। উপদ্বীপ হচ্ছে যার একদিকে ল্যান্ড থাকে, আর জাপান হচ্ছে যার কোনো দিকে ল্যান্ড নাই, একদম সাগরের মাঝে। বাট কোরিয়া তোমরা খেয়াল করবা যে কোরীয় উপদ্বীপ বলা হয় এটাকে, যার একদিকে ল্যান্ড আছে, বুঝছো? তো এটার চারিদিকে সমুদ্র না। ওকে, এবার আমরা দেখি যে হচ্ছে 8 নম্বর কোশ্চেন, 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোন দেশের উপর দিয়ে অতিক্রম করেছে? ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া নাকি মায়ানমার? দেখো বাংলাদেশের উপর দিয়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গিয়েছে, বাংলাদেশের উপর দিয়েও। আর বাংলাদেশের উপর দিয়ে গেছে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা, মানে উত্তর অক্ষাংশের যেটা। তো 29.5 থেকে আরেকটু উত্তর দিকে গেলে, মানে আরো 6.5 ডিগ্রি উত্তর দিকে গেলে আমরা কোন দেশ পাই? ভারতকে পাই নিশ্চয়ই। তার মানে এই যে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটা ভারতের উপর দিয়ে গিয়েছে। আচ্ছা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটা বললে উত্তর হতো বাংলাদেশ। ওকে, 9 নম্বর কোশ্চেনে বলছে বাণিজ্য সম্পর্কে আলোচনা করা হয় মানব ভূগোলের কোন শাখায়? সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নাকি নগর? সহজ উত্তর এটা, সঠিক উত্তর হবে হচ্ছে অর্থনৈতিক শাখা যেটা ভূগোলের, সেখানে আলোচনা করা হয়। ওকে, 10 নম্বর কোশ্চেনে বলছে কৃষি থেকে অকৃষি অঞ্চলে গমনের প্রধান কারণ কোনটি? জীবনযাত্রার মান উন্নয়ন, জমির মূল্য বৃদ্ধি, সংস্কৃতির বিকাশ নাকি পরিবেশ দূষণ? কৃষি থেকে অকৃষি অঞ্চলে মানুষজন যায় হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। ধরো তুমি গ্রামে কৃষিকাজ করতে শহরে চলে আসলা, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। আর কি কারণ হতে পারে? আচ্ছা, তারপর 11-12 জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। দেখো যে বাংলাদেশের একটা মানচিত্র দেওয়া এবং সেখানে ক অঞ্চল নির্দেশ করা আছে এবং খ এখানে প্রয়োজন হবে। খ মূলত ছিল এইখানটাতে, সরি এটা তো আবার আমি ক লিখে ফেললাম। এখানটাতে আমাদের লিখতে হবে হচ্ছে খ, ঠিক আছে? এটা মিসিং আছে আমাদের কোশ্চেনে। উদ্দীপকে ক স্থানে জনসংখ্যা বন্টনের ধরন। ক দেখো একদম নদী বিধৌত যে বাংলাদেশের মধ্যাঞ্চল সেটা, তো এখানে জনসংখ্যা প্রচুর পরিমাণে আছে। অতি নিবিড়, নিবিড় এবং এইদিকে অপশনে ছিল হচ্ছে তোমার কি নাতি নিবিড় নাকি নাতি বিরল? না, এইখানে হচ্ছে অতি নিবিড়, মানে প্রচুর পরিমাণে জনসংখ্যার ঘনত্ব এখানে আছে। দেখো এটা বাংলাদেশ একদম কেন্দ্রবিন্দু, ঢাকা শহরকে নির্দেশ করতেছে। তো ঢাকা শহরে হচ্ছে অতি নিবিড় জনসংখ্যা, মানে প্রচুর ঘন জনসংখ্যা। ওকে, তারপর আমরা হচ্ছে পরের কোশ্চেনে চলে যাই যে উদ্দীপকের খ স্থানে জনসংখ্যা কম হওয়ার কারণ। ওই যে বললাম সুন্দরবন অঞ্চলে খ, যেটা মার্ক করা।
অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, ইয়েস। অধিক বৃষ্টিপাত, হ্যাঁ এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং কম শিল্প প্রতিষ্ঠান, হ্যাঁ এখানে শিল্প প্রতিষ্ঠান সেভাবে নাই। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পরে কোশ্চেনে চলে যাই। 13 নম্বর কোশ্চেন আমরা সেট 2 পড়তেছি। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনে পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? সর্বদক্ষিণে কোন মহাদেশ? অ্যান্টার্কটিকা মহাদেশ, রাইট। তো এটা শীতলতম মহাদেশ, যুক্তরাজ্যের উপনিবেশ, অনেক দ্বীপের সমষ্টি, নাকি প্রচুর খনিজের আধার? এটা শীতলতম মহাদেশ, এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। কারণ এখানে দেখবে সবই বরফ, বুঝছো, মানে এখানে কোনো মানুষের স্থায়ী কোনো বসবাস এখানে নাই, শীতলতম মহাদেশ এটা। আচ্ছা, এবার 14 নম্বর কোশ্চেনে বলছে বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা দেখা যায় কোন জেলায়? রাজশাহী, বান্দরবান, কুমিল্লা, নাকি সিলেট? এখানে যে 4টা জেলার নাম দেওয়া আছে তার মধ্যে কুমিল্লাতে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে, এই 4টার মধ্যে কুমিল্লা, বুঝছো। বাট বাংলাদেশের কুমিল্লা জেলাতে যে সবচেয়ে বেশি জনসংখ্যা সেটা এমন না। বাংলাদেশের ঢাকা জেলাতে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে, বাট এই 4টার মধ্যে সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা। কারণ বান্দরবানে খুবই কম, সিলেটে পাহাড়ি অঞ্চলে খুবই কম, রাজশাহী এত জনঘন বসতিপূর্ণ এলাকা না, সেই তুলনায় কুমিল্লা জনসংখ্যা অনেকটা বেশি। আচ্ছা, তারপরে পেজে আমরা চলে যাই 15 নম্বর কোশ্চেন। ক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ? এই মহাদেশে রয়েছে। তাহলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ বলতে আমরা কোন দেশকে বুঝি, কোন মহাদেশকে বুঝি? আমরা আফ্রিকা মহাদেশকে বুঝি, তাই না? আচ্ছা, তো আফ্রিকা মহাদেশে কি রয়েছে? বিশ্বের বৃহত্তম মরুভূমি, হ্যাঁ আছে। দীর্ঘতম নদী নীল নদ আছে। তারপর চিরহরিত বনভূমি। আফ্রিকাতে কি চিরহরিত বনভূমি দেখা যায়? যায়। নিরক্ষীয় অঞ্চলে, যে আফ্রিকার যে নিরক্ষীয় অঞ্চলের যে পার্টটা আছে সেখানে চিরহরিত বনভূমিও দেখা যায়। তার মানে সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ঘ, তিনটাই কারেক্ট আনসার। আচ্ছা, 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে হচ্ছে বিশ্বের জনপ্রিয় পানীয়টি চাষের অনুকূল পরিবেশ কোনটি? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয় হচ্ছে চা। তার মানে চা উৎপাদনের জন্য, চা চাষ করার জন্য অনুকূল পরিবেশ কোনটি? তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস, গড় বৃষ্টিপাত 110 সেন্টিমিটার, ঢালযুক্ত উচ্চভূমি, চুন মিশ্রিত মৃত্তিকা। 80 ডিগ্রি সেলসিয়াসে কোনো চাষাবাদ করা যাবে? এটা পসিবল? কোনোভাবে পসিবল না। গড় বৃষ্টিপাত আরো বেশি প্রয়োজন, 110 এর জীবনও চাষ হবে না, অনেক বেশি বৃষ্টিপাত প্রয়োজন হয়। আচ্ছা, ঢালযুক্ত উঁচুভূমি নাকি চুন মিশ্রিত মৃত্তিকা? ঢালযুক্ত উঁচুভূমি হতে হবে। চা সাধারণত ঢালু জমিতে চাষ হয়, প্রচুর বৃষ্টিপাত হবে যাতে পানি না জমে, এটাও নিশ্চিত করতে হবে। ঠিক আছে, তো চুন মিশ্রিত প্রয়োজন হয় না, সাধারণত তোমার হচ্ছে লৌহ মিশ্রিত মাটির প্রয়োজন হয়, আর ঢালযুক্ত উঁচু ভূমির প্রয়োজন হয়। আচ্ছা, তারপর আমরা দেখি যে হচ্ছে 17 এবং 18 জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। তো কতে বলছে ফসলের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা 21 থেকে 25 ডিগ্রি, আর খ নম্বরে বলছে উপজাতীয়দের শস্য উৎপাদন পদ্ধতি। এখান থেকে আমরা দুইটা কোশ্চেন আনসার করবো নিশ্চয়ই। দেখো, এখানে কোশ্চেন হচ্ছে 17 থেকে, উদ্দীপকের খ ইঙ্গিতকৃত কৃষির ধরন কোনটি? ওই যে খ হচ্ছে উপজাতীয়দের কৃষি ব্যবস্থা, উপজাতীয়রা কিভাবে চাষ করে? তোমার হচ্ছে ওই যে তারা জুম চাষ করে, এখানে 2 দিন চাষ করলো সেখানে চলে গেল, এভাবে চাষাবাদ করে। তো এটা কোন ধরনের কৃষি? প্রগাঢ়, স্থানান্তর, মিশ্র, নাকি বাণিজ্যিক? এটা স্থানান্তর কৃষি, মানে ওরা এক জায়গাতে স্থায়ীভাবে থাকে না, বিভিন্ন জায়গাতে মুভ করে। উদ্দীপকে ক চিহ্নিত উপাদানের ব্যবহার করে উৎপাদিত হয়? ক চিহ্নিত মানে 21 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে উৎপাদিত হয়। তামাক, আখ, ধান। তামাক চাষের জন্য টেম্পারেচার আরো বেশি প্রয়োজন হয়, শীতকালে তামাক হবে না। আচ্ছা, তার মানে আখ এবং ধান হচ্ছে এখানে কারেক্ট আনসার। 2 এবং 3 হচ্ছে কারেক্ট আনসার, অপশন গ কারেক্ট। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে আমরা দেখার ট্রাই করি। এখানে আমরা কত শেষ করলাম? আমরা শেষ করলাম হচ্ছে 18। ওকে, 19, আখ চাষের জন্য কোন ধরনের ভূমি উপযোগী? সমতল, মরুময়, পাহাড়ের ঢাল, নাকি উপকূলীয়? আচ্ছা, আখ চাষের জন্য কি কখনো হচ্ছে তোমার মরুময় ভূমি প্রয়োজন বা পাহাড়ের ঢাল দরকার হয়? হয় না। উপকূলীয় মানে সমুদ্র তীর দরকার হয় না। মূলত সমতল ভূমিতে আখ চাষ ভালো হয়, ক্রান্তীয় অঞ্চলে সমতল ভূমিতে আখ চাষ সবচেয়ে ভালো হয়ে থাকে। আচ্ছা, এবার 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন এখানে অপশন নিচে আমরা দেখব, মাটির গুণাগুণের জন্য কোন ফসলটি বাংলাদেশের উত্তরাঞ্চলে ভালো জন্মালেও চট্টগ্রামে ভালো জন্মায় না? বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রধান ফসল যেটা দক্ষিণে একদমই নাই, মানে চট্টগ্রাম অঞ্চলে একদমই নাই, সেটা হচ্ছে আখ। ঠিক আছে, তো এইখানে যে অপশনগুলো দেওয়া, এই যে অপশন এখানে পাট, রেশম, আখ, নাকি গম? তো সঠিক উত্তর হবে আখ, এটা আমরা আলোচনা করে ফেললাম। 21 নম্বর কোশ্চেন, বাংলাদেশের কোন জেলায় চুনা পাথর পাওয়া যায়? ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নাকি জয়পুরহাট? জয়পুরহাটে চুনা পাথরের তোমার হচ্ছে খনি আছে, এখান থেকে বাংলাদেশ চুনা পাথর পেয়ে থাকে। আচ্ছা, তারপর 22 নম্বর কোশ্চেন, জাস্ট একটু নিচে গেলেই হবে। এই যে 22 নম্বর কোশ্চেন, যে বাংলাদেশে অধিক উত্তোলিত শক্তি সম্পদ কোন খাতে সর্বোচ্চ ব্যবহৃত হয়? অধিক উত্তোলিত শক্তি সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে। ঠিক আছে, তো প্রাকৃতিক গ্যাস কোন খাতে ব্যবহার হয়? ইট, টালি পোড়াতে, কৃষির উপকরণ তৈরি, বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি, নাকি সিএনজি? এই সব কিছুতেই ব্যবহার হয়। ঠিক আছে, মানে ইট, টালি পোড়াতে মানে ইটের ভাটাতে ব্যবহার করা হয়, কৃষি উপকরণ তৈরিতে তার মানে হচ্ছে রাসায়নিক সার তৈরিতে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার হয়, আবার সিএনজি বা তোমার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এখানে ব্যবহার হয়। বাট সবচেয়ে বেশি ব্যবহার হয় বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি উৎপাদনে। ঠিক আছে, মানে যে তোমার বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আমরা দেখি 23-24 আনসার করার জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। জ্বালানি ক সিলেট বিভাগীয় অঞ্চলে ব্যাপকভাবে পাওয়া যায়, আর জ্বালানি খ বলছে দিনাজপুর জেলার বড়পুকুরিয়া খনিতে পাওয়া যায়। তো সিলেটে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এবং দিনাজপুরের বড়পুকুরিয়াতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রাকৃতিক কয়লা। আচ্ছা, তো
তো 23 নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকে ইঙ্গিতকৃত ক খনিজ কোনটি? ক খনিজ এখানে অপশনে দেওয়া প্রাকৃতিক গ্যাস কয়লা, ওইখানে আরো দুইটা আছে আর দেখতেই হবে না, এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আমরা বুঝতে পারতেছি কারণ সিলেটে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসই পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা যদি এখানে দেখি যে এগুলো দেখতেই হয়নি আমাদের। 24 নম্বর কোশ্চেন, উদ্দীপকে ইঙ্গিতকৃত ক খনিজের ক্ষেত্রে প্রযোজ্য, মানে এই যে হচ্ছে এটা খ থেকে কোনো কোশ্চেনই করে নাই, এটা হবে খ, বুঝছো? এটা হচ্ছে তোমার ক হবে না, এটা হবে খ, তার কারণ ক থেকে আগেরটা করেছে আর এটা খ থেকে। ওকে, তো শক্তি উৎপাদন করে, মানে যেহেতু এটা কয়লা শক্তি উৎপাদন করে, হ্যাঁ এটা শিওর। কার্বনের পরিমাণ 30 থেকে 99% গ্রাফাইটের একটি রূপ। এত পরিমাণে কার্বন কখনো কয়লাতে থাকে? মানে সেখানে কার্বন থাকে, প্রধান উপাদান কার্বন, বাট তার মানে এটা না 99% পর্যন্ত কার্বন থাকে, এটা না। তো এটা গ্রাফাইটের একটা রূপভেদ হচ্ছে কয়লা, এটা ট্রু। তাহলে 1 এবং 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, 1 এবং 3 আছে অপশন খ তে, এটা হচ্ছে কারেক্ট আনসার। এই সেটের লাস্ট কোশ্চেন 25 নম্বর, বিশ্বের শীর্ষ তরল শক্তি সম্পদ উৎপাদনকারী দেশ কোনটি? তরল শক্তি সম্পদ মানে হচ্ছে তোমার যে ইয়া আছে, মানে পেট্রোলিয়াম তেল আছে সেটা। তো পেট্রোলিয়াম তেল সবচেয়ে বেশি উৎপাদন করে সৌদি আরব। তো সঠিক উত্তর অপশন ক। সেট 3 আমরা চলে আসি, আমরা 5টা সেট আনসার করব, তো আমরা সেট 3 আসলাম। সমুদ্র বেষ্টিত দেশ কোনটি? জাপান, উত্তর কোরিয়া, ভারত নাকি বাংলাদেশ? তো জাপান একটা দ্বীপ, তো তার মানে এটা চারিদিকে তো সমুদ্র, সঠিক উত্তর জাপান। 2 নম্বর, বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের, মানে ভারতের কোন রাজ্য বা কোন জায়গা অবস্থিত? আসাম ও ত্রিপুরা, মেঘালয় ত্রিপুরা, মেঘালয় ও আসাম, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, আসাম ও মণিপুর। তো দেখো মেঘালয় ও আসাম এটা আমাদের সিলেট জেলার ঠিক উত্তর দিকে, তার মানে বাংলাদেশের উত্তর দিকে হচ্ছে মেঘালয় ও আসাম অবস্থিত। তাছাড়া ত্রিপুরা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে, এখানেও ত্রিপুরা আছে যেটা পূর্ব দিকে, মণিপুর এটা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে। তো এইগুলা কোনোটাই সঠিক উত্তর হিসেবে নিতে পারতেছি না। আচ্ছা, 3 এবং 4 আনসার করার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে বলছে রিমা ঢাকা অঞ্চলে বাস করে যেখানে অনেক শিল্প কারখানা রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। অপরদিকে তার বান্ধবী রূপা চাকমা বান্দরবানে বসবাস করে, সেটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পাহাড়ি অঞ্চল, এখানে জনসংখ্যা খুবই কম। আচ্ছা, তো এবার আমাদের যে কোশ্চেন করেছে, কোশ্চেনে বলছে উদ্দীপকে রিমার অঞ্চলে জনসংখ্যা বন্টনের ধরন কোনটি? তো এই যে দেখো রিমা ঢাকা অঞ্চলে বসবাস করে, তার মানে জনসংখ্যা অনেক বেশি। অতি নিবিড়, নিবিড়, নাতি নিবিড় নাকি নাতি বিরল? অতি নিবিড়, এখানে প্রচুর ঘনবসতি। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ক। এবার 4 নম্বর হচ্ছে যে উদ্দীপকে রুমা চাকমার অঞ্চলে জনসংখ্যা কম হওয়ার কারণ, কেন সেখানে জনসংখ্যা কম? এখানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, ইয়েস। উর্বর মৃত্তিকা, না, উর্বর মৃত্তিকা হলে জনসংখ্যা বেশি হতো, তার মানে এটা কারেক্ট না। কম শিল্প প্রতিষ্ঠান, ইয়েস, তার মানে 1 এবং 3 হচ্ছে কারেক্ট আনসার। তো 1 এবং 3 আমাদের খোঁজার জন্য এই যে পাশের রোতে যেতে হবে। তো 1 এবং 3 আছে অপশন খ তে, এটা কারেক্ট আনসার। এবার আসি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে বলছে যে ট্রানজিশনাল মডেলের পর্যায় অনুযায়ী ইতালি ও ইন্দোনেশিয়ার মধ্যে বৈসাদৃশ্য হলো। আচ্ছা, ইতালি এরা এখন কি হয়েছে, এদের জনসংখ্যা জন্মহারও কম, মৃত্যুহারও কম। ঠিক আছে, মানে এরা জনসংখ্যার 3 নম্বর স্টেজে আছে জনসংখ্যা ট্রানজিশনাল মডেলের। আচ্ছা, আর ইন্দোনেশিয়া এরা এখনো ইতালির মতো ধনী রাষ্ট্র হয়নি বা অ্যাডভান্স রাষ্ট্র হয়নি। ওরা আছে কোথায়? এদের জন্মহার বেশি, মৃত্যুহার কম, মানে সেকেন্ড স্টেজে আছে। তার মানে ইতালি হচ্ছে তৃতীয় পর্যায়ে আছে জনসংখ্যা ট্রানজিশনাল মডেলে, আর ইতালি হচ্ছে চতুর্থ স্টেজে। তো এর মধ্যে পার্থক্য কি আছে? ইতালির এখন জন্মহার কম, আর ইন্দোনেশিয়াতে এদেরও কি হচ্ছে জন্মহার বেশি, তার মানে জন্মহারে বৈসাদৃশ্য আছে। মৃত্যুহার ইতালিতে কি হয়েছে, মৃত্যুহারও কম, ইন্দোনেশিয়াতে মৃত্যুহার কম, বাট ঠিক ইতালির মতো এতটা না, একটু পিছিয়ে আছে। অভিগমনে ইতালি এবং ইন্দোনেশিয়ার মধ্যে খুব বেশি পার্থক্য আছে তা না, এই দুই দেশের মানুষ যথেষ্ট অভিগমনে পারদর্শী। তো এখানে সঠিক উত্তর হচ্ছে জন্মহার এবং মৃত্যুহারে পার্থক্য আছে, অপশন ক হচ্ছে এখানে কারেক্ট আনসার। 6 নম্বর কোশ্চেনে আমরা আসি যে পানির অভাব হলে কি ধরনের বসতি গড়ে ওঠে? যেখানে পানির অভাব সেখানে মানুষজন ছড়িয়ে ছিটিয়ে থাকে, এক জায়গায় থাকে না, কারণ এক জায়গাতে পানি পাবে না তারা, এই কারণে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে থাকে, তার মানে সঠিক উত্তর হবে ছড়ানো বসতি গড়ে ওঠে। 7 নম্বর কোশ্চেন, তিস্তা নদীর তীরে কোন শহর গড়ে ওঠে? ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী নাকি রংপুর? তিস্তা নদীর তীরের শহর হচ্ছে রংপুর, বাংলাদেশের উত্তর অঞ্চলের লাইফলাইন বলা হয় তিস্তা নদীকে। 8 নম্বর কোশ্চেন, বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য হলো, এখানে একটা অপশন আর নিচে দুইটা দেওয়া আছে। অপরিকল্পিত, ইয়েস, বাংলাদেশের গ্রামীণ বসতিগুলো অপরিকল্পিত। বিক্ষিপ্ত এবং কাঁচা ঘর বাড়ি, বাংলাদেশের গ্রামীণ বসতি কোনো অবস্থায় বিক্ষিপ্ত না, তারা একই জায়গাতে পুঞ্জীভূত হয়ে বসবাস করে গ্রামের যারা মানুষজন, তার মানে 2 নম্বরটা ভুল, 1 এবং 3 হচ্ছে কারেক্ট আনসার। তো এখানে আমরা যে দেখছি নিচের কোনটি সঠিক, 1 এবং 3 হচ্ছে সঠিক। আচ্ছা, এবার আসি আমরা 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর হচ্ছে শস্য উৎপাদনের ক্ষেত্রে যে ধরনের মৃত্তিকা প্রযোজ্য নয়, শস্য উৎপাদনের জন্য কোন মাটি প্রয়োজন হয় না? পলি মাটিতে ধান চাষ হয়, ট্রু। চুন ও পটাশ মাটিতে আখ চাষ হয়, লাভা মাটিতে চা চাষ হয়, চুন মিশ্রিত মাটিতে তুলা চাষ হয়, এই 3টা কারেক্ট। চুন মিশ্রিত মাটিতে তুলা চাষ হয় না, তুলা চাষের জন্য পলি মাটি প্রয়োজন হয়। ঠিক আছে, তার মানে এইগুলো ঠিক আছে, চুন মিশ্রিত মাটিতে তুলা চাষ হয় এটা ভুল। তার মানে এখানে যে 9 বলেছে এখানে আমাদের ভুলটা খুঁজতে হবে, চুন মিশ্রিত মাটিতে তুলা চাষ হয় এটা ভুল। আচ্ছা,
এবার 10 নম্বর কোশ্চেন, 10 নম্বরে বলছে যে গম চাষের জন্য প্রযোজ্য, গম চাষের জন্য নাতিশীতোষ্ণ অঞ্চল প্রয়োজন, যে মাটিতে বালি ও পলি পরিমাণ সমান থাকে এবং 100 থেকে 20, এখানে 10 ডিগ্রি থেকে হবে, 100 না, এটা 10 ডিগ্রি, এখানে ডিগ্রিটাকে শূন্য ধরে ফেলেছে, 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন, এটাও ট্রু। তার মানে গমের জন্য নাতিশীতোষ্ণ, বালি এবং পলি ব্যালেন্স থাকবে এবং টেম্পারেচার থাকবে 10 থেকে 20 ডিগ্রি। গম খুব বেশি টেম্পারেচার হলে উৎপাদন করা যায় না। তো সঠিক উত্তর হচ্ছে, ও সরি, আমি এখানে তো গ লাগিয়ে ফেলেছি, এটা ভুল, মানে ঘ নম্বর হবে, ঘ নম্বর এখানে নাই, এই কারণে আমি ভাবছিলাম ওইটাই ঘ নম্বর। আচ্ছা, তো আমরা ঘ নম্বরের জন্য চলে যাব কোথায়, ঘ নম্বরের জন্য এই যে এইখানটাতে, এই ঘ নম্বর হচ্ছে এখানে কারেক্ট আনসার। হ্যাঁ, এখানে ঘ হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, তারপর 11 নম্বর কোশ্চেন আমরা দেখি, বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায়? এখানে টাইপিং একটু মিস্টেক আছে, ঠিক আছে, তোমরা প্লিজ একটু কারেকশন করে নাও, মানে এই লেখাটা পরে চলে গেছে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে কোন জেলায়? মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল নাকি পঞ্চগড়? বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলাতে, ঠিক আছে, এই টাইপিংটা একটু তোমরা খেয়াল করে নেবে। ওকে, তারপর 12 নম্বর কোশ্চেনে বলছে সড়ক নির্মাণের জন্য ব্যবহৃত খনিজ কোনটি? চীনামাটি, ডলামাইট, কয়লা নাকি চুনাপাথর? সড়ক নির্মাণের জন্য চুনাপাথর ব্যবহার করা হয়, অর্থাৎ যে পাথর আমরা ব্যবহার করি তার মধ্যে চুনাপাথরের মিশ্রণ থাকে। আচ্ছা, তারপর বড়পুকুরিয়া কয়লা ক্ষেত্রটি রংপুর জেলায় অবস্থিত? না, বড়পুকুরিয়া হচ্ছে দিনাজপুরে অবস্থিত। এই কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়? ইয়েস। এই কয়লা ইটভাটায় ব্যবহৃত হয়? ইয়েস। তার মানে 2 এবং 3 হচ্ছে ইয়েস, আর এটা হচ্ছে নো। তার মানে 2 এবং 3 কারেক্ট, গ নম্বর হচ্ছে কারেক্ট আনসার। 14 নম্বর কোশ্চেন, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? সাতক, বাখরাবাদ, তিতাস নাকি ফেঞ্চুগঞ্জ? তিতাস, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র। তারপর 15 এবং 16 নম্বরের জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। ক শিল্পটি বাংলাদেশের এমন একটি শিল্প যা মাটির উর্বরতা বাড়িয়ে কৃষি ক্ষেত্রে উৎপাদনে সহযোগিতা করে। উদ্দীপকের ক শিল্পটি কোন শিল্প? ক শিল্পটি হচ্ছে সার শিল্প। আচ্ছা, তারপর 16 নম্বর কোশ্চেন, উদ্দীপকে উল্লেখিত দেশে ক শিল্পে অনগ্রসরতার কারণ কি? তার মানে এই যে তোমার হচ্ছে ক শিল্প মানে সার শিল্প, এই সার শিল্পে অনগ্রসরতার কারণ কি? উন্নত প্রযুক্তির অভাব, কাঁচামালের অভাব, রাজনৈতিক অবস্থা। ইয়েস, তিনটাই। কারণ আমাদের এখানে সার তৈরির জন্য উন্নত প্রযুক্তি নাই, কাঁচামালের জন্য যে প্রাকৃতিক গ্যাস প্রচুর প্রয়োজন সেটাও অনেক আছে তা না। তারপর রাজনৈতিক অস্থিতিশীলতাও দেশের শিল্পকে বাধাগ্রস্ত করে। তার মানে এখানে আমাদের তিনটাই সঠিক উত্তর, অপশন ঘ সঠিক উত্তর হিসেবে নিব আমরা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 17 নম্বর কোশ্চেন, বাংলাদেশ বিমান কয়টি গন্তব্যে আন্তর্জাতিক সার্ভিস পরিচালনা করছে? সঠিক উত্তর 21টি। তার মানে 21টি গন্তব্যে বাংলাদেশ বিমান থেকে ফ্লাইটগুলো চালু আছে এখন। তারপর 18 নম্বর কোশ্চেন, যে ঢাকার সাথে প্রধান শহরগুলোর সংযোগ স্থাপনকারী সড়ক সমূহ কি কি বলে? সড়ক সমূহকে কি বলে? জেলা সড়ক পথ, থানা পরিষদের সড়ক পথ, পৌরসভা সড়ক পথ এবং জাতীয় জনপদ। এটা ডবল টাইপিং হয়ে গিয়েছে। সঠিক উত্তর হচ্ছে জাতীয় জনপথ। সঠিক উত্তর অপশন, জনপদ না, এটা হবে জনপথ, ঠিক আছে, জাতীয় জনপথ। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। আচ্ছা, তারপর 19 নম্বর কোশ্চেন, সড়ক পথের সুবিধা সমূহ হলো সুষম অর্থনৈতিক উন্নয়ন, বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে গেলে সব অঞ্চলের উন্নয়ন ঘটে। ব্যবসা বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রেও সড়ক পথের ভূমিকা আছে। জরুরি অবস্থা মোকাবেলায় সড়ক পথের ভূমিকা আছে। ধরো কোথাও আগুন ধরে গেছে, তুমি কি নৌপথে আসবা সেখানে, বা আকাশ পথে আসবা? সড়ক পথে আসতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে তিনটাই প্রয়োজন আছে। এবার আমরা চলে যাই যে 20 নম্বর কোশ্চেনের নিচের কোনটি অপ্রচলিত পণ্য নয়, মানে রপ্তানির মধ্যে কোনটি অপ্রচলিত পণ্য নয়, ঠিক আছে, মানে প্রচলিত কোনটি? আচ্ছা, তৈরি পোশাক, এটা হচ্ছে রিসেন্ট আসছে, তার মানে প্রচলিত। তারপর রাসায়নিক দ্রব্য অপ্রচলিত, হস্তশিল্প দ্রব্য এগুলো নতুন আসছে অপ্রচলিত, বাট চামড়াজাত পণ্য এইগুলো প্রচলিত, মানে দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে আমরা এগুলো নিয়ে বিজনেস করতেছি আন্তর্জাতিক বিজনেসে। আচ্ছা, বাংলাদেশের বাণিজ্যের বৈশিষ্ট্য হলো কম রপ্তানি পণ্য, ট্রু। বিলাসজাত আমদানি বৃদ্ধি, না, এটা করা হচ্ছে না। আমদানি দ্রব্যের আধিক্য, এটা ট্রু। তার মানে 1 এবং 3 হচ্ছে এইখানে কারেক্ট আনসার। তো 1 এবং 3 কোথায় আছে? 1 এবং 3 আছে এই যে অপশন খতে। তারপর আমরা আসি হচ্ছে এই যে 22 নম্বর কোশ্চেনে বলতেছে যে বৈদেশিক বাণিজ্যভুক্ত বাণিজ্যের সুবিধা হলো দেশে, মানে কি ঘটে এখানে একটু টাইপিং এ মিস্টেক আছে মাঝে মাঝে, যেহেতু অনেক টাইপিং করা হয়েছে একটু মিস্টেক হয়েছে। দেখো, বৈদেশিক বাণিজ্যভুক্ত বাণিজ্যের সুবিধা হচ্ছে দেশীয় কারখানায় উৎপাদন বৃদ্ধি পায়, কারণ আমরা বাণিজ্য করবো মানে দেশে উৎপাদনটা বৃদ্ধি করি আমরা। কাঁচামাল আমদানিতে সহায়তা, রপ্তানি পণ্যে কোটা আরোপ। রপ্তানি পণ্যে কোটা আরোপের কোনো সুযোগ নাই, মানে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা কাঁচামাল আমদানি করি বৈদেশিক বাণিজ্য করার জন্য এবং দেশীয় কারখানায় প্রচুর পরিমাণ উৎপাদন করি, এই দুইটা ট্রু। তার মানে সঠিক উত্তর অপশন ক। আচ্ছা, এবার আমরা 23 নম্বরে যাব। 23 নম্বর কোশ্চেনটা এদিকে দেওয়া আছে। 23 নম্বর কোশ্চেনে বলছে পানি দূষণের কারণ 9 কোনটি? নর্দমার ময়লা, শিল্পের আবর্জনা, কৃষি বর্জ্য। এইগুলোর ক্ষেত্রে অবশ্যই পানি দূষণ ঘটে, বাট যানবাহন তো পানি দূষণ ঘটায় না, বায়ু দূষণ ঘটায় সাধারণত যানবাহন। তো সঠিক উত্তর অপশন গ। আচ্ছা, তারপর 24-25 আমরা দেখি মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে বায়ু দূষিত হয়, এটা একটা উদ্দীপক দেওয়া। কোন ক্রিয়াকলাপের ফলে বায়ু দূষিত হয়? ক্লোরোফ্লোরোকার্বন, কীটনাশক, রাসায়নিক সার, কৃষি বর্জ্য নাকি বজ্র পদার্থ পয় প্রণালী? মূলত ক্লোরোফ্লোরোকার্বন সবচেয়ে বেশি বায়ু দূষণ ঘটিয়ে থাকে। সিএফসি গ্যাস, যেটা রেফ্রিজারেটর বা এসি থেকে বাইরে বের হয়।
আচ্ছা, এবার 25 নম্বর কোশ্চেন, কি উপায়ে উক্ত দূষণ রোধ করা যায়, মানে বায়ু দূষণ কিভাবে রোধ করা যাবে? মানুষের সচেতনতা, ইয়েস। যানবাহনে সাইলেন্সার বসানো, সাইলেন্সার সাউন্ডের সাথে সম্পর্কিত, বায়ু দূষণের সাথে সম্পর্কিত না। বিকল্প জ্বালানির ব্যবহার নিশ্চিত করা, ইয়েস, বায়ু দূষণ ঘটায় এমন জ্বালানি বন্ধ করে অন্য জ্বালানি ব্যবহার করা। তাহলে 1 এবং 3 এখানে কারেক্ট আনসার, অপশন খ কারেক্ট। এবার আমরা চলে যাব সেট 4 এ। সেট 4 এ চলে যাব, সেট 3 শেষ হয়েছে আমাদের। আচ্ছা, সেট 4 এ গিয়ে আমরা দেখি প্রথম কোশ্চেন, নিমিত্তবাদে মানুষ কোনটি দ্বারা নিয়ন্ত্রিত? রাজনীতি, সমাজ, প্রকৃতি নাকি সম্পদ? আচ্ছা, নিমিত্তবাদ হচ্ছে মানুষ এর উপর যে প্রকৃতির প্রভাব, প্রাকৃতিক পরিবেশের প্রভাব, এটাই হচ্ছে মূলত নিমিত্তবাদ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে প্রকৃতি। আচ্ছা, তারপর বহির্বিশ্বের সাথে বাণিজ্য সংগঠিত হওয়ার প্রধান কারণ? সম্পদের ঘাটতি, হ্যাঁ, মানে আমাদের দেশে সম্পদটা আমরা আমদানি করব। তারপর পরিবেশগত পার্থক্য, ইয়েস, এটাও হচ্ছে ট্রু, কারণ পরিবেশগত পার্থক্যের কারণে বিভিন্ন দেশ বিভিন্ন পণ্য উৎপাদন করতে পারে না, তারা তখন হচ্ছে বৈদেশিক বাণিজ্যে পার্টিসিপেট করে। তারপর হচ্ছে কি উৎপাদিত উদ্ধৃত পণ্য, এটাও কি হচ্ছে ট্রু, মানে আমাদের যে পণ্যটা উদ্ধৃত আছে সেল করার মতো, সেটা আমরা সেল করে দিব। তার মানে এইখানে 3টাই কারেক্ট আনসার। আচ্ছা, তাহলে এখন এইখানে হচ্ছে 3 নম্বরে চলে আসি আমরা, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার কোথায়? মালয়েশিয়া, লিবিয়া, সৌদি আরব নাকি ইন্দোনেশিয়া? বাংলাদেশ থেকে আন্তর্জাতিক শ্রমবাজারে সবচেয়ে বেশি পরিমাণে মানুষ যায় হচ্ছে সৌদি আরবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব। আচ্ছা, এবার 4 নম্বর কোশ্চেনে আমরা আসি। 4 নম্বর কোশ্চেন এখানে বলছে যে বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি? ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি নাকি কৃষি? ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি এগুলো প্রাকৃতিক উপাদান, কৃষি হচ্ছে সাংস্কৃতিক। সাংস্কৃতিক হচ্ছে মানুষের দ্বারা সংগঠিত কোনো কিছু, তো কৃষিতে মানুষের দ্বারা সংগঠিত, এই কারণে এটা সঠিক উত্তর। দূরত্ব বেশি কোন রেলপথটি? ঢাকা কুমিল্লা, ঢাকা জয়দেবপুর, ঢাকা ভৈরব নাকি ঢাকা কিশোরগঞ্জ? এই 4টার মধ্যে দূরত্ব বেশি ঢাকা কুমিল্লার, আর বাংলাদেশের দীর্ঘতম রেল রুট হচ্ছে ঢাকা থেকে খুলনা, বাট এইখানে সঠিক উত্তর হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা, বা ঢাকা খুলনার আগের রুটটা, মানে সিরাজগঞ্জ হয়ে যমুনা সেতু হয়ে যে রুটটা, ওইটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রেল রুট। ওকে, এবার আমরা দেখি যে সারা দেশে BRRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ধান গবেষণা সংস্থার কয়টি আঞ্চলিক কার্যালয় আছে? সঠিক উত্তর হচ্ছে 9টি। তথ্য আকারে একদম মুখস্থ করবা যে বাংলাদেশে 9টি অঞ্চলে এর আঞ্চলিক কার্যালয় আছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ কি? দক্ষিণ পূর্বাঞ্চল মানে কোনটা? বাংলাদেশের ওই যে চট্টগ্রাম অঞ্চল। চট্টগ্রাম অঞ্চলে কি কারণে চিনি শিল্প গড়ে ওঠেনি? কারণ এখানে চাষ হয় না, আখ চাষ হয় না, এই কারণে গড়ে ওঠেনি। কাঁচামালটাতে প্রধান, যেখানে আখ নাই সেখানে কারণে চিনি শিল্প গড়ে উঠবে। তো এটা হচ্ছে কারেক্ট আনসার। 8 নম্বর কোশ্চেনে বলছে যে গম উৎপাদনের জন্য কানাডার যে প্রদেশগুলো বিখ্যাত? 1 নম্বরে আছে ম্যানিটোবা, 2 নম্বরে আছে স্যাসকুচেয়ান, আর 3 নম্বরে আছে আলবার্টা। এইখানে স্যাসকাচুয়ানে কখনো হচ্ছে তোমার এই গম চাষ খুব বেশিটা হয় না, বাট ম্যানিটোবা এবং আলবার্টাতে হয়। তার মানে 1 এবং 3, এই খ যেটা আছে, এই খ এখানে কারেক্ট আনসার। ওকে, তারপর আমরা দেখি যে হচ্ছে 9 নম্বর কোশ্চেন, চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে জ্বালানি তেল পরিবহন কোন রেলপথ ব্যবহার করা হয়? পরিবহনে কোন রেলপথ ব্যবহার করা হয়? মিটার গেজ, ব্রড গেজ, ন্যারো গেজ নাকি ডুয়েল গেজ? তো চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে যে রেল রুটটা আছে, এটা মূলত মিটার গেজ রেল রুট। রেল রুট তো 3 প্রকার, একটা হচ্ছে ন্যারো গেজ, একটা মিটার গেজ, আর একটা হচ্ছে ব্রড গেজ। ঠিক আছে, আর রিসেন্টলি যে ডুয়েল গেজ এটা হচ্ছে চালু করা হয়েছে। তো তার মানে টোটাল হচ্ছে 4টা। আচ্ছা, 4টা এখানে দেওয়া আছে, বাট মিটার গেজ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, বাণিজ্যিক কৃষি ক্ষেত্র হলো, বাণিজ্যিক কৃষি মানে কি? অনেক বড় জমিতে চাষাবাদ করা হয়, সেটা ডেফিনেটলি বাগিচা কৃষি, ইয়েস। প্রগারক কৃষি না, প্রগারক কৃষি হচ্ছে স্বল্প জমিতে প্রচুর পরিমাণে যত্নরত্নে চাষ করা, এটা বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্য না। আরেকটা হচ্ছে মিশ্র কৃষি, ইয়েস, মানে বড় একটা জমিতে বিভিন্ন অংশে বিভিন্ন রকম ফসল চাষ করা, এটাও ট্রু। তাহলে 1 এবং 3 এখানে সঠিক উত্তর, খ আমাদের সঠিক উত্তর হিসেবে নিতে হবে এখানে। আচ্ছা, তারপর আমরা যাই 11 নম্বর কোশ্চেন, আশ্রয় কেন্দ্র নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন ধাপের সাথে সংশ্লিষ্ট? আশ্রয় কেন্দ্র প্রস্তুতি, প্রতিরোধ, সারাদান নাকি পুনরুদ্ধার? এটা হচ্ছে প্রতিরোধ, মানে দুর্যোগের যে ক্ষয়ক্ষতিকে আমরা প্রতিরোধ করি হচ্ছে আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে, যাতে দুর্যোগের আগে মানুষজন সেখানে চলে যেতে পারে, ক্ষয়ক্ষতিটা কম হয়। ওকে, তার মানে আমরা প্রতিরোধ করতেছি। 12 নম্বর কোশ্চেন, দুর্যোগ প্রশমনের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? অবকাঠামোগত উন্নয়ন, হ্যাঁ। দুর্যোগ হ্রাসের কৌশল নির্ধারণ, হ্যাঁ। শস্য বহুমুখীকরণ সাথে সম্পর্ক নেই। তার মানে সঠিক উত্তর অপশন ক, 1 এবং 2। আচ্ছা, তারপর আমরা দেখি 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অভি জলপথে ঢাকা হতে নারায়ণগঞ্জ যাচ্ছিল, সে লক্ষ্য করলো যাত্রাপথের 2 পাশের কলকারখানার বজ্র সেখানকার প্রবাহমান ধারায় এসে মিশেছে, মানে বুঝতেছো ওই যে বুড়িগঙ্গা নদীর পানিতে গিয়ে মিশতেছে। অভির দেখা সমস্যাটি নিম্নের কোনটিকে দূষণ করে? মাটি, পানি, বাকি বায়ু শব্দ এখানে আছে, এগুলো দেখতেই হবে না, এটা পানি দূষণ করতেছে আমরা বুঝতে পারতেছি, বুড়িগঙ্গার পানিগুলো নষ্ট করতেছে, এই আর কি। 14 নম্বর কোশ্চেনে বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত সমস্যাটি নিচের কোনটিকে নির্দেশ করে? প্রাকৃতিক দূষণ, মানবসৃষ্ট দূষণ, পরিবেশ দূষণ। এটা প্রাকৃতিক দূষণ না, এটা মানবসৃষ্ট দূষণ, মানুষ করতেছে, আর পরিবেশ দূষণ করতেছে। তাহলে 2 এবং 3 এখানে সঠিক উত্তর, অপশন গ সঠিক উত্তর। আচ্ছা,
15 নম্বর কোশ্চেন বলতেছে যে টোকিও ইয়োকোহামা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? কোয়ান্টো সমভূমিতে, সাকাই অঞ্চলে, চিবাতে নাকি হোনসু দ্বীপে? জাপানে 4টা অঞ্চলের কথা বলছে, মূলত হোনসুতে টোকিও ইয়োকোহামা লৌহ ইস্পাত শিল্পটা অবস্থিত। আচ্ছা, তারপর বলতেছে কি 16 নম্বরে চুনা পাথর কিভাবে তৈরি হয়? মাটি থেকে, প্রাণীর দেহাবশেষ থেকে, গাছপালা মাটি চাপা পড়ে, খনিজ তেল থেকে? প্রাণীর দেহ থেকেই মূলত চুনা পাথর তৈরি হয় ভূগর্ভের চাপে এবং তাপে এটা মূলত তৈরি হয়ে থাকে। তাহলে 16 নম্বর আমরা দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে 17 নম্বর, রাজনৈতিক অঞ্চলের ভৌগোলিক উপাদানের মৌলিক বিষয় কোনটি? রাজনৈতিক অঞ্চল মানে কোনো দেশ, বুঝছো তো? কোনো দেশের ভৌগোলিক উপাদানের মৌলিক বিষয় কোনটি? সার্বভৌমত্ব, সরকার, রাষ্ট্র নাকি ভূখণ্ড? প্রথমে হচ্ছে ভূখণ্ড। একটা দেশ গঠনের জন্য ভূখণ্ড না থাকলে কিছুই হবে না, ঠিক আছে? বাকিগুলো পরে আসে। সেই দেশটার একটা ভূখণ্ড থাকবে, তারপর জনগণ থাকবে, সেখানে সরকার প্রতিষ্ঠা হবে, তখন সেটা রাষ্ট্র হবে এবং সার্বভৌমত্ব প্রয়োজন হবে রাষ্ট্র হওয়ার জন্য, ঠিক আছে? সার্বভৌমত্ব না থাকলে রাষ্ট্র হয় না কোনো দেশ। আচ্ছা, তারপর 18 নম্বর কোশ্চেনে বলছে ম্যাগনেটাইট আকরিক লোহা পাওয়া যায় কোন স্থানে? সুইডেনের কিরুনায়, সুইডেনের গ্যালিভারে, আফ্রিকার নাইজেরিয়ায়। তিনটাই কারেক্ট। এই 3 জায়গাতেই ম্যাগনেটাইট আকরিক লোহা পাওয়া যায়। সঠিক উত্তর অপশন ঘ। আচ্ছা, এবার 19 নম্বর কোশ্চেনে আমরা যাই। পল্লী নগর অভিগমনের কারণ হলো, মানে পল্লী মানে কি? গ্রাম। গ্রাম থেকে শহরে কেন মানুষ যায়? জনসংখ্যার চাপ বৃদ্ধি। গ্রামে কি জনসংখ্যা বেশি ছিল? ছিল না তো, তার মানে জনসংখ্যা চাপের কারণে আসে নাই। আয়ের স্বল্পতা, হ্যাঁ, গ্রামে আয় কম ছিল, শহরে আসছে এই কারণে। ব্যবসায় ধস, গ্রামে ব্যবসা বাণিজ্য করতো, সেখানে ব্যবসা নষ্ট হয়ে গেছে, শহরে সে ব্যবসা বাণিজ্য করবে, এটা ট্রু। তার মানে 2 এবং 3 এখানে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার 20 নম্বর কোশ্চেনে বলতেছে যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে কোন কোনটি মূলত হবে, এখানে একটু বানান ভুল আছে, কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে? বৈদেশিক সাহায্য, জনশক্তি রপ্তানি, বৈদেশিক ঋণ নাকি প্রাকৃতিক সম্পদ? মূলত আমরা যে জনশক্তি রপ্তানি করতেছি দেশের বাইরে, এটাই আমাদের দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, মানে বাইরে দেশে গিয়ে শ্রম বিক্রি করা, এটার মাধ্যমে। আচ্ছা, এবার 21 নম্বর কোশ্চেন, ভারতের উত্তরে অবস্থিত, মানে ভারত একটা দেশ, এই দেশের উত্তর দিকে কি অবস্থিত? হিমালয় পর্বত আছে, নেপাল আছে, এবার বাংলাদেশ হচ্ছে ভারতের পূর্ব দিকে অবস্থিত। তার মানে 1 এবং 2 কারেক্ট আনসার। বাংলাদেশ যে 3-এ ছিল এটা সঠিক উত্তর হবে না। আচ্ছা, তারপর আমরা দেখি 22 নম্বর কোশ্চেন, অভিগমন নির্ভর করে সরকারের নীতি, নিজের চাহিদা, পরিবারের সুযোগ সুবিধা। সরকারের নীতি অভিগমনকে খুব বেশি প্রভাবিত করে না, ঠিক আছে? কারণ সরকার কি নীতি নিলে ডিপেন্ড করে না, মূলত নিজের আর্থিক চাহিদা, পরিবারের সুযোগ সুবিধা বিবেচনা করে যে মানুষজন অন্য দেশে মূলত বা অন্য শহরে এক জায়গা থেকে অন্য স্থানে যায়। তো 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোনটি বৃহত্তম বাণিজ্যিক সংগঠন? নাফটা, সাফটা, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন? ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা, ইউরোপের দেশগুলোর যে সংস্থা। আচ্ছা, তারপর বলতেছে যে স্বল্প ব্যয়ে অধিক পণ্য পরিবহনে কোনটি সুবিধাজনক? স্বল্প ব্যয়ে অধিক পণ্য পরিবহনে সড়কপথ, রেলপথ, জলপথ নাকি আকাশপথ? জলপথ হচ্ছে সঠিক উত্তর। জলপথে খরচ সবচেয়ে কম, বাণিজ্যিক পণ্যগুলো এই কারণে জলপথেই সাধারণত বহন করা হয়। 25 নম্বর কোশ্চেনে বলছে জনসংখ্যা পিরামিডে দেখানো হয় নারী পুরুষের বয়সভিত্তিক বিন্যাস, জনসংখ্যার পরিমাণ, জন্ম ও মৃত্যু হার। জন্ম মৃত্যু হারের সাথে জনসংখ্যা পিরামিডের কোনো সম্পর্ক নাই। 1 এবং 2 হচ্ছে কারেক্ট আনসার। অপশন ক আমাদের সঠিক উত্তর হিসেবে নিতে হবে। আচ্ছা, তারপর সেট 5-এ চলে আসবো, সর্বশেষ সেট। 4টা সেট আমরা সলভ করে ফেলেছি। তো এখানে আমরা 5টা সেটে যা যা দেখবো এমন কোশ্চেনই আসবে, তুমি দেখো জাস্ট কালকের এক্সামটা, এমন কোশ্চেনই আসবে। একটি বন্দরের উন্নতিতে কোনটি বিশেষ ভূমিকা বহন করে? উপকূল ভূমি, সড়কপথ, সমভূমি নাকি পশ্চাদভূমি? সঠিক উত্তর পশ্চাদভূমি। পশ্চাদভূমি হচ্ছে বন্দরের পিছনের দিকে দেশের যত ভূখণ্ড আছে সেটা। তো বন্দরের পিছন দিকে, মানে বন্দর যেইখানে, তার পিছন দিকে যদি কোনো ভূখণ্ড না থাকে তাহলে তো সেই বন্দরের বা সেই বন্দর দ্বারা খুব বেশি উন্নয়ন হবে না, ঠিক আছে? আচ্ছা, তো যেই বন্দরে যত বেশি পশ্চাদভূমি আছে সে তত বেশি উন্নয়ন করার ক্ষমতা রাখে। গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ 20 থেকে 50 সেন্টিমিটার, 30 থেকে 50 সেন্টিমিটার, 60 থেকে 150 সেন্টিমিটার নাকি 30 থেকে 100 সেন্টিমিটার? গম চাষের জন্য 30 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রয়োজন হয়। অপশন ঘ কারেক্ট আনসার। 3 নম্বরের জন্য একটা উদ্দীপক পড়তে হবে। বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, তবে দেশে প্রাপ্ত প্রধান খনিজ সম্পদটি জ্বালানি ও শক্তির সম্পদ হিসেবে ব্যবহৃত হয়। তার মানে প্রাকৃতিক গ্যাসের কথা বলতেছে, ঠিক আছে? আচ্ছা, তো প্রাকৃতিক গ্যাস উদ্দীপকে উল্লিখিত খনিজটির ব্যবহারের ক্ষেত্র লক্ষ্য করা যায়। বিদ্যুৎ উৎপাদনে, ইয়েস, বিদ্যুৎ উৎপাদন করা হয়। সিএনজি তৈরি করা হয়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তৈরি করা হয়। আর হচ্ছে কি আছে, আর আছে হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস। তার মানে 3টাই কারেক্ট আনসার। 4 নম্বর কোশ্চেনে বলছে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনির কলটি ব্যতিক্রমধর্মী কারণ এখানে চিনি ছাড়া উৎপাদিত হয়, চিনি ছাড়াও এখানে কেরু উৎপাদন করা হয় এবং কেরুকে বলা হয় মেথিলেটেড স্পিরিট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন গ, ঠিক আছে? আচ্ছা, এবার 5 নম্বর কোশ্চেনে বলছে যে কাঁচামাল হিসেবে তিতাস গ্যাস ব্যবহৃত হয় ফেন্সুগঞ্জের সার কারখানায়, যমুনা সার কারখানায়, পলাশ ইউরিয়া সার কারখানায়। 3 জায়গাতে ব্যবহার করা হয়। তোমার তিতাস গ্যাসের যে প্রাকৃতিক গ্যাস, এটা 3 জায়গাতে ব্যবহার করা হয়। ওকে, এবার 6 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। 6 নম্বরে বলছে
নম্বরে বলছে যে পত্নীতলা বিখ্যাত কিসের জন্য? পত্নীতলা নওগাঁতে অবস্থিত এবং এখানে কি আছে? কঠিন শিলা, খনিজ বালি, চীনামাটি নাকি সিলিকা বালি? পত্নীতলাতে চীনামাটির খনি আছে, সঠিক উত্তর চীনামাটি। মংলা বন্দর কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী, খুলনা, বরগুনা, বাগেরহাট? বাগেরহাটে মংলা বন্দর অবস্থিত। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনে বলছে বাংলাদেশের প্রধান পরিবহন ও যাতায়াত ব্যবস্থা কোনটি? নৌপথ, রেলপথ, সড়কপথ নাকি সমুদ্রপথ? বাংলাদেশের প্রধান পরিবহন যাতায়াত ব্যবস্থা হচ্ছে সড়কপথ। বাংলাদেশের নৌপথ বা রেলপথ সড়কপথের মধ্যে এতটা উন্নত নয়। আচ্ছা, উন্নত বাট সড়কপথের মধ্যে এতটা অবস্থায় আসেনি এখনো। দুর্যোগ মোকাবেলার মুখ্য উপাদান কোনটি? সারাদান, উন্নয়ন, পুনরুদ্ধার নাকি দুর্যোগ প্রতিরোধ? সঠিক উত্তর হচ্ছে সারাদান। ঠিক আছে, কারণ তুমি দুর্যোগ সবকিছু প্রতিরোধ করতে পারবা না। কিছু দুর্যোগ হয়, ভূমিকম্প তুমি কেমনে ঠেকাবা, বন্যা কেমনে ঠেকাবা? বন্যা কিছুটা তাও ঠেকানো যায়, বাট ভূমিকম্প কেমনে ঠেকাবা? বা হচ্ছে তোমার এখানে হচ্ছে ঘূর্ণিঝড় হলো, কেমনে ঠেকাবা? এগুলো ঠেকানো যায় না। তো এইগুলোতে কেমনে তুমি সারাদান করতেছো, মানে রেসপন্ড করতেছো, ঠিক আছে, এটা তোমাকে হচ্ছে ক্ষতি থেকে বাঁচাইতে পারে। আচ্ছা, বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করে কোনটি? ডাব্লিউএইচও, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপর তোমার অ্যানুয়াল ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর ইনভেস্টমেন্ট ব্যাংক যেটা আছে তোমার জাতিসংঘে, সেটা। সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও। আচ্ছা, তারপর 11 নম্বরে বলছে যে উৎসভূমি থেকে অন্য দেশে গমন করাকে কি বলে? নিশ্চয়ই বহির্গমন বলে। মানে এক দেশ থেকে তুমি যদি বের হয়ে অন্য দেশে চলে যাও, সেটা হচ্ছে ডেফিনেটলি বহির্গমন। 12 নম্বর কোশ্চেন, নদীর তীরবর্তী স্থানগুলোতে গ্রামীণ বসতির ধরন। নদীর তীরে সারি সারি বাড়িগুলো তৈরি হয়, তো এটা হচ্ছে মূলত রৈখিক, মানে সরল রেখা বরাবর। এটা হচ্ছে নদী, এভাবে ভাবে বসতিগুলো চলতে থাকে, তার মানে সরল রেখা বরাবর এটা চলতে থাকে, রৈখিক বসতি। 13 নম্বর কোশ্চেনে বলতেছে কি যে উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার জনমিতিক ট্রানজিশনাল মডেলের প্রথমে কি থাকে? উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার, এবং 2 নম্বর স্টেজে এসে উচ্চ জন্মহার থাকে, মৃত্যুহারটা কমে যায়। তার মানে এটা দ্বিতীয় পর্যায়ে, এই অবস্থানে বাংলাদেশ আছে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান, এটা বাংলাদেশের অবস্থান, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন, মহানগরের জনসংখ্যা কত হলে তাকে মেগাসিটি বলে? 50 লাখের বেশি জনসংখ্যা হলে সেটাকে মেগাসিটি বলা হয়। 15 নম্বর কোশ্চেনের জন্য উদ্দীপক দেখি আমরা। অনেক উচ্চশিক্ষা গ্রহণের জন্য অস্ট্রেলিয়া গিয়ে দেখতে পেল যে লোক সংখ্যা কম হলেও বিস্তীর্ণ এলাকায় আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে চাষাবাদ হচ্ছে। অনেকের দেখা কৃষিকাজ কোন শ্রেণীর? এটা বাণিজ্যিক কৃষি, কারণ অনেক বড় জমিতে চাষ করতেছে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যেই। এটা হচ্ছে বাণিজ্যিক কৃষি এবং এটাকে বলা হয় ব্যাপক কৃষি। ঠিক আছে, আর প্রগাঢ় কৃষি হচ্ছে অল্প জায়গার মধ্যে অধিক যত্ন নিয়ে চাষাবাদ করা। চা কোন অঞ্চলের উদ্ভিদ? নাতিশীতোষ্ণ, মৃদু উষ্ণ, নাতিশীতোষ্ণ, মৌসুমী নাকি ক্রান্তীয়? ক্রান্তীয় অঞ্চলের মতো চা চাষ হয়, এই কারণে সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয়। 17 নম্বর কোশ্চেন কি? 17 নম্বরে বলতেছে অগভীর সমুদ্রে পলি জমে ও জৈব পদার্থ সমূহ পচে কিসের সৃষ্টি করে? প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল নাকি তামা? খনিজ তেল হচ্ছে সঠিক উত্তর। পলি জমে এবং জৈব পদার্থ পচে মূলত খনিজ তেল তৈরি করে। জৈব পদার্থ মানে বিভিন্ন প্রাণীর যে দেহ, সেটা। বাংলাদেশের কোনটিকে প্রশাসনিক কেন্দ্রবিন্দু বলা হয়? বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ সচিবালয়, অপশন ঘ সঠিক উত্তর। 19 নম্বরে বলতেছে মানব ভূগোলের জন্য অত্যাবশ্যকীয় মানুষ, প্রকৃতি, ভূ অভ্যন্তরের গভীরতা, নিচের কোনটি সঠিক? আচ্ছা, এটা এই পর্যন্ত অপশন শেষ। এখান থেকে মূলত নিচের কোনটি সঠিক জিজ্ঞাসা করছে, ডবল টাইপিং হয়েছে এর জন্য সরি। আচ্ছা, মানুষ এবং মানুষের মানবীয় কর্মকাণ্ড প্রকৃতির উপর, এটাই হচ্ছে মানব ভূগোলে আলোচনার বিষয়। ভূ অভ্যন্তরের যে গভীরতা এটা আলোচনার বিষয় নয়। তাহলে সঠিক উত্তর অপশন ক 1 এবং 2। ঠিক আছে। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন, প্রশান্ত মহাসাগরের দ্বীপসমূহ নিয়ে গঠিত মহাদেশ? অ্যান্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা নাকি ওশেনিয়া? প্রশান্ত মহাসাগরের দ্বীপসমূহ নিয়ে গঠিত হচ্ছে ওশেনিয়া মহাদেশ। মানে এই যে আমরা অস্ট্রেলিয়া নামে যে দেশটাকে চিনি, ওশেনিয়া সবচেয়ে বড় দেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, এইগুলো মার্শাল দ্বীপপুঞ্জ, এগুলো নিয়ে যে মহাদেশ গঠিত হয়েছে সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো নিয়ে গঠিত হয়েছে। 21 নম্বর কোশ্চেনে বলতেছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ? এই কোশ্চেনটা আমরা এর আগেও দেখেছি, ডবল এসেছে, যে এখানে কাঁচামালের অভাব। মানে দক্ষিণ পূর্বাঞ্চল মানে হচ্ছে চট্টগ্রাম অঞ্চল। ঠিক আছে, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল, এখানে কাঁচামাল নাই পর্যাপ্ত, এই কারণে কি হয় না, এখানে চিনি শিল্প গড়ে ওঠে না। আচ্ছা, 22 নম্বর কোশ্চেনে বলতেছে যে অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি? মানে অপ্রচলিত মানে কি, যে যেটা আমরা হচ্ছে আগে রপ্তানি করতাম না এখন করি, সেটাকে বলে অপ্রচলিত। তো অপ্রচলিত কোনটি? এখানে আছে নিট ওয়্যার, পাটজাত দ্রব্য, কাঁচা পাট নাকি চামড়া? তো এর মধ্যে যেগুলো আছে তার মধ্যে নিট ওয়্যার। ঠিক আছে, মানে এটা কি, মানে তোমার তৈরি পোশাক আমরা রিসেন্টলি চালু করেছি না, কয়েক বছর হবে, 20-30 বছর 40 বছরের আগে তো করতাম না। বাট এই পাটজাত পণ্য, চামড়া, এগুলো তো বহু আগে থেকে, শত শত বছর ধরে এই অঞ্চলে চলতেছে। তো নিট ওয়্যার হচ্ছে বা তৈরি পোশাক হচ্ছে এখানে সঠিক উত্তর, নিট ওয়্যার। ঠিক আছে, এটা হচ্ছে KNIT, নিট। ঠিক আছে, নিট মানে বুনন, আর ওয়্যার মানে হচ্ছে পোশাক, মানে বুনন পোশাক বা তৈরি পোশাক এটাকে বলা হয়। বা তৈরি পোশাক না, তৈরি পোশাক হচ্ছে রেডিমেড গার্মেন্টস, RMG বলা হয়। আর নিট ওয়্যার মূলত হচ্ছে যে বুনন শিল্প যেটা, ঠিক আছে, সেটা মানে তো পোশাক, পোশাকের জন্য যে কাপড় বুনন শিল্প সেটা। আচ্ছা, তারপর 23 নম্বর কোশ্চেনে বলতেছে কোন রোগটি শব্দ দূষণের কারণে হয়ে থাকে? কলেরা, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ নাকি আমাশয়? উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার মূলত বায়ু দূষণের ফলে হয়ে থাকে।
তারপরে আসে আমরা 24 নম্বর কোশ্চেনে, যেসব অঞ্চলে বসতি খুবই কম, মানে যেখানে জনসংখ্যা খুবই কম, সেটাকে কি বলে? বিরল বসতি অঞ্চল, নিবিড় বসতি অঞ্চল, অতি নিবিড় নাকি অতি বিরল? যেখানে খুব কম তার মানে সেটা অতি বিরল, ঠিক আছে? নিবিড় মানে তো খুবই ঘন, আর খুব মানে অতি, আর কম হচ্ছে এখানে বিরল, তার মানে অতি বিরল সঠিক উত্তর হবে। 25 নম্বর কোশ্চেন, সর্বশেষ কোশ্চেন আমাদের এখানকার, বলতেছে কি যে গ্রামীণ হাটে অধিকাংশ দেখা যায় অস্থায়ী দোকানপাট, ইয়েস। দৈনন্দিন দোকানপাট, একটু বানানটা ভুল হয়েছে, দৈনন্দিন দোকানপাট ইয়েস। স্থানীয় দোকানপাট দেখা যায় না, স্থানীয় মানে স্থায়ী, স্থায়ী দোকান খুব বেশি একটা দেখা যায় না, সাধারণত অস্থায়ী এবং তোমার দৈনন্দিন দোকানপাটই বেশি দেখা যায়। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। তাহলে এইখানে আমরা 5 সেটে 5 25-এ 125টা এমসিকিউ সলভ করলাম, এবং এর মধ্য দিয়ে আমরা এমন কিছু বিষয় শিখলাম যেগুলো থেকে তোমার আগামীকালের এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার পরীক্ষাতে কোশ্চেন আসবে বলেই ধরা যায়। তো তোমরা এভাবেই পড়তে থাকো, এই 125টা দেখলা, এই আলোকেই তোমরা এমসিকিউ সলভ করো, এমন টপিক থেকে তোমার কোশ্চেন আসবে। তো শুভকামনা তোমাদের জন্য আগামীকালের পরীক্ষার জন্য। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।